রাজধানীর বাইরে থেকে চামড়া না আসায় ঈদের তৃতীয় দিনে বেচাকেনা ব্যস্ততা নেই পোস্তায়। লক্ষ্যমাত্রার চেয়ে সংগ্রহের পরিমাণ কিছুটা কম বলছেন ব্যবসায়ীরা। শেষ হয়নি রাজধানী সহ সারা দেশে কোরবানির বর্জ্য অপসারণের কাজ। ঢাকার 70% বর্জ্য সরিয়ে ফেলার দাবি সিটি কর্পোরেশনের। ঈদের ছুটির পর সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোতে প্রথম কর্মদিবসের শুভেচ্ছা বিনিময়, সচিবালয়ে ঈদের আমেজ। টেলিযোগাযোগ খাতে টেকসই উন্নয়নে আইটিইউ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিএসপি পেতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস ককাস প্রতিনিধিদের। এবং গৃহস্থালী জ্বালানি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সিলিন্ডার গ্যাস। সরকারি নিয়ন্ত্রণ এবং যথাযথ নীতিমালার অভাবকেই দায়ী করছেন গ্রাহকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে, আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের চামড়া শিল্প নিয়ে। আর এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর গোলাম মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনার সঙ্গে আলোচনায় যাওয়ার আগে অন্যান্য খবর থেকে ফিরছি। শনিবার গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকলেও ঈদের তৃতীয় দিনে এসে আজ সকাল থেকে দেশের সবচেয়ে বড় পাইকারি চামড়ার বাজার পোস্তায় গেল 2 দিনের মতো চামড়া কেনাবেচার ব্যস্ততা নেই। স্থানীয়ভাবে যে পশু কোরবানি হচ্ছে সেসব চামড়া কেনার জন্য এখন পোস্তা এলাকায় রয়েছেন ফরিয়া ব্যবসায়ীরা। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে চামড়া সংগ্রহের পরিমাণ কিছুটা কম বলে দাবি করছেন আড়তদাররা। সময় মতো লবণজাত না করতে পারায় পচে গেছে অনেক চামড়াই। এ কারণে লোকসানের মুখে পড়ছেন মৌসুমি ব্যবসায়ীরা। এরই মধ্যে চামড়া সংরক্ষণের জন্য লবণজাত করার কাজ শেষ হয়েছে পোস্তায়। আর আজ ঢাকার বাইরে থেকে চামড়ার কোনো ট্রাক আসবে না বলেই প্রত্যাশা ব্যবসায়ীদের। এছাড়া আজ ন্যায্য দামে চামড়া পাওয়া যাবে বলেও প্রত্যাশা তাদের। এর আগে কোরবানির ঈদের দ্বিতীয় দিনেও চামড়ার পাইকারি বাজারের ব্যবসায়ীরা পার করেছেন ব্যস্ত সময়। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে সেখানে এসেছে কাঁচা চামড়া। তবে গরমে চামড়ার পচন ধোয়ায় লোকসানের সংখ্যায় ভুগছেন মৌসুমি ব্যবসায়ীরা। এদিকে দাম পড়ে যাওয়ায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন মৌসুমি ব্যবসায়ী ও আড়তদাররা। অন্যদিকে লবণ সংকটে বাড়তি দাম আদায়ের অভিযোগ তুলেছেন আড়তদাররা। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কোরবানি হওয়া পশুর চামড়া আসছেই। তবে মৌসুমী ব্যবসায়ীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত গরম। বেশি দামের আশায় ঈদের প্রথম দিনের চামড়া যারা এখনো বিক্রি করেননি, আড়তে সেসব চামড়ার দাম উঠছে অপেক্ষাকৃত কম। তাই মাথায় হাত মৌসুমী ব্যবসায়ীদের। পাইকারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ তাদের। কিনছি 2200 টাকা, ওই মালাইনা বিক্রি করেছি 1600 টাকা। আর আজকে আবার কিনছি এগুলা 2200, 2000। এখন এখানে আনছি পরে এখন দাম কম বলতেছে। বিভিন্ন জায়গাতে মাল আনলে এরা এরকম করে, আমাদের কাছে তো বিক্রি করবে, কই যাবে, এই জন্য সিন্ডিকেটের মধ্যে তারা করে। এসব অভিযোগ উড়িয়ে দিয়ে পাইকাররা বলছেন, নির্ধারিত দামের চেয়ে না বুঝে যারা অপেক্ষাকৃত বেশি দামে চামড়া কিনেছেন তারাই পড়ছেন এমন বিড়ম্বনায়। পাশাপাশি সুযোগ বুঝে লবণ ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ তাদের। চামড়া যদি পুরানো চামড়া হয়, গতকালকের এটা কিন্তু বাসি চামড়া, ওটা একটু দাম একটু কম রাখতে হয় স্বাভাবিকভাবে। আবার অনেকদিনে রাখতেও চায় না যদি গন্ধ হয়ে যায়। আর আজকে যে নতুন চামড়া ওটা কালকের মতো দাম দেওয়া হচ্ছে। এইটা তো কোনো সিন্ডিকেটের মার্কেট না। আমরা বলছি 550 টাকা কিনতে, তারপর আমরা কিনতেছি এখন ওই 80 টাকা 85 টাকা পড়তেছে আমাদের ফুট। আমরা সিন্ডিকেট হইলাম কিভাবে? সিন্ডিকেটের কোনো প্রশ্ন উঠে না। এই লবণ আমার 600 টাকা করে কিনা ছিল, আমি এখন 1000 টাকা করে কিনতেছি। পার্টিটা সিন্ডিকেট দেখাই দিচ্ছে, হয়তো মাল মানে কম দেখাই দিচ্ছে আমদানিটা। যে দেখছে এখন মালগুলো নষ্ট হবে, এখন লবণ দরকার পড়বেই, এই কারণে এই লবণ ব্যবসায়ীরা দামটা বাড়াই দিচ্ছে। এদিকে 3 দিন পর্যন্ত পশু কোরবানির নিয়ম থাকায় পরিমাণে কম হলেও চামড়ার বেচা বিক্রি আরো 2-1 দিন চলবে বলেও জানান ব্যবসায়ীরা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।
এদিকে বন্দরনগরী চট্টগ্রামে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া চামড়ার দামও গতবারের তুলনায় কম বলে অভিযোগ রয়েছে তাদের। আর দাম কম হওয়ার কারণে চামড়া পাচার হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের মুরাদপুর আতুরার ডিপো থেকে বিস্তারিত জানিয়েছেন কমল দে। দেশের চামড়া শিল্পে বড় ধরনের ভূমিকা রেখে আসছে বন্দরনগরী চট্টগ্রাম। মোট চাহিদার অন্তত 30 থেকে 40% চামড়া যায় এখান থেকে। এর মধ্যে কোরবানির ঈদে কয়েক লাখ পিস চামড়া যোগান দেয় চট্টগ্রাম। গত বছর কোরবানির ঈদে রেকর্ড পরিমাণ অর্থাৎ 4,80,000 পিস চামড়া সংগৃহীত হয়েছিল চট্টগ্রাম থেকেই। তাই এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 5,50,000 পিস, কিন্তু নানা জটিলতার কারণে এবার লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। প্রায় 2.5 লাখ পিস কম সংগৃহীত হয়েছে। আমার তো পুরো ধারণা চামড়া সীমান্তরে বেড়ে চলে গেছে। নাহলে আপনি দেখেন আতুল ডিপোতে রাত্রে ঈদের কোরবানির পরের দিনও সন্ধ্যা পর্যন্ত আমাদের কাছে চামড়া বেচা কিনা হয়। এখন কোনো মার্কেটে কোনো চামড়া নাই। শুধু যে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে তা কিন্তু নয়, চামড়ার দাম নিয়েও চলেছে কারসাজি। কোরবানির পর থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় দর উঠানামা করেছে, কিন্তু শেষ পর্যন্ত মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে 1,500 টাকা চামড়া বিক্রি হয় 2,500 টাকায়। আমরা চামড়া খরিদ করছি এবার কোরবানির দিন 70 থেকে 75 টাকা খাসা ঘুরে গেছে। কারণ চামড়া ওই টানার মালিকারা কম দাম খাওয়াতে চামড়াগুলি ঠিক সব চামড়া আসে নাই, টানের মালিক রেট দিতে পারে না এবং তারা চামড়া কিনে নেয়। এই কারণে আমাদের যা গ্রাম মৌসুমী ব্যবসায়ী তারা বাইরে থেকে চামড়া নিয়ে আসে নাই। মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার দাম এবার একটু চড়া যাওয়াতে যে ট্যানারি মালিকরা দামটা আমাদেরকে বেঁধে দিয়েছিল ওই দামে আমরা চামড়া কিনতে পারিনি। এবার ঢাকার ট্যানারি মালিকেরা চট্টগ্রামে প্রতি বর্গফুট চামড়ার দর নির্ধারণ করেছিল 40 থেকে 45 টাকা। বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত লাখ লাখ কোরবানি পশুর চামড়া নিয়ে আসা হয়েছে নগরের মুরাদপুরে। আগামী অন্তত 10 থেকে 15 দিন এভাবে লবণ দিয়ে এসব চামড়া সংরক্ষণ করা হবে। এরপর তা পাঠানো হবে ঢাকা ট্যানারি মালিকদের কাছে। কিন্তু থেমে থাকবে না মধ্যস্বত্বভোগীদের তৎপরতা, চলবে দাম বাড়ানোর কারসাজি। চট্টগ্রামের মুরাদপুর চামড়া গুদাম থেকে কমল দে, সময় সংবাদ। দর্শক, ঈদের তৃতীয় দিনে পশুর চামড়া সংগ্রহের খবর জানাতে রাজধানীর পোস্তায় আছেন আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ। সেখানকার সবশেষ খবরাখবর জানবো তার কাছে। কেমন চলছে চামড়া সংগ্রহের কাজ? হরি, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর যে বড় চামড়ার পাইকারি আড়ত পোস্তাতে। তো ওই পোস্তাতে কিন্তু গত 2 দিনের যে বিক্রি বা ক্রেতা বিক্রেতা অর্থাৎ চামড়া বিক্রেতা এবং আড়তদার বা মৌসুমী ব্যবসায়ী এবং ফুরিয়ে ব্যবসায়ীদের যে চামড়া ব্যবসার কেনা বেচা যে মুখর ছিল সেটা কিন্তু আজকে সকাল থেকে অনেকটা কম, অর্থাৎ স্বাভাবিক অন্যান্য দিনের মতো যে স্বাভাবিক কেনা বেচা অর্থাৎ অল্প সংখ্যক যে চামড়ার কেনা বেচা সেটাই কিন্তু আমরা সকাল থেকে দেখছি। তো আমরা সকালে এসে কিন্তু দেখেছি যেটা হচ্ছে 9টার পর থেকে কিন্তু কিছু চামড়া এসেছে, কিছু চামড়া সেটাও কিন্তু একদম হাতে গোনা কয়েকটি চামড়া, যেটা হচ্ছে ঢাকার মধ্যে যারা ঈদের তৃতীয় দিনে কোরবানি করছেন সেই সব চামড়া কিন্তু এখানে এসেছে। তো এখানে কিন্তু আজকে তারা যেমনটা বলেছেন যে আজকে সারাদিনে কিন্তু তারা খুব বেশি যে চামড়া পাবেন, অর্থাৎ গত 2 দিনের মতো এই জায়গাটা যে ভিড় এবং বিক্রি নিয়ে যে মুখর থাকবে সেটা কিন্তু থাকবে না। অর্থাৎ আজকে সামান্য কিছু চামড়া যেগুলো ঢাকার মধ্যে আজকে কোরবানি হবে, যে যারা গত 2 দিন কোরবানি করার সময় পাননি, বিশেষ করে এই অঞ্চলের, তারা কোরবানি করবেন এবং তারা কিন্তু আসবেন। অর্থাৎ এখানে কিন্তু যে সারাদিনে যে সন্ধ্যা পর্যন্ত চামড়া আসবেন এটা বলছেন, কিন্তু এখানে কিন্তু ট্রাকে করে আসবে, যে ট্রাকে করে যে আসবে সেটা কিন্তু না। এখানে কিন্তু চামড়া আসবে দু একটা করে, অর্থাৎ রিক্সাতে করে বা ভ্যানে করে যে 2-1টা করে চামড়া আসবে, অর্থাৎ বড় মাপের যে সংগ্রহ চামড়া সেটা কিন্তু আসবে না। তবে হরি, এখানে একটা ইনফরমেশন একটা দেওয়া দরকার, সেটা হচ্ছে যে ঢাকাতে যে লক্ষ্যমাত্রা ছিল 12 লাখের মতো চামড়া। তো আমরা অ্যাসোসিয়েশনের কথা বলে দেখেছি, সেই অ্যাসোসিয়েশনের কিন্তু তারা বলেছেন তাদের যে লক্ষ্যমাত্রা ছিল ঢাকাতে এই 2 দিনের অর্থাৎ কোরবানির ঈদ উপলক্ষে যে 12 লাখের মতো চামড়া সংগ্রহ করা, সেইখানে কিন্তু তারা কিছুটা ঘাটতি, অর্থাৎ লক্ষ্যমাত্রা কিন্তু পূরণ হয়নি। অর্থাৎ তারা বলছেন যে তাদের লক্ষ্যমাত্রা হচ্ছে প্রায় 1 থেকে 1.5 লাখের মতো চামড়া কিন্তু গত 2 দিনে কম সংগ্রহ হয়েছে, এবং যে সারা দেশের যে চামড়ার লক্ষ্যমাত্রা সেখানেও কিছুটা ঘাটতির কথা কিন্তু বলেছে। তো হরি, এখন পর্যন্ত যে পোস্তা এলাকায় ঈদের তৃতীয় দিন চামড়া কেনা বেচার কিন্তু এরকম একটা হালকা পাতলা একটা দৃশ্য, অর্থাৎ খুব ভিড় টির নেই, 2-1টা করে চামড়া কেনা বেচা হচ্ছে। তো হরি, এই ছিল এখানে চামড়া কেনা বেচার সর্বশেষ দৃশ্য। দর্শক, সহকর্মী কামরুল হাসান সবুজ দেশের সবচেয়ে বড় পাইকারি কাঁচা চামড়ার আড়ত পোস্তা এলাকা থেকে জানাচ্ছিলেন সেখানে চামড়া সংগ্রহের সবশেষ খবরাখবর। এদিকে রাজধানীর বনানীতে পশুর বর্জ্য অপসারণের কাজের সমাপ্তি নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে
ব্রিফ করছেন মেয়র আনিসুল হক। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি সেখানে। বেশ খানিকটা ইউজ হয়েছে, আমরা রাস্তায় রাস্তায় মাইকিং করেছি, সব মিলে আমার কাছে একটি বড় প্রত্যাশার জায়গা কিন্তু ওপেন হয়েছে। আমার এই কয়েকদিনেই মনে হয়েছে যে ঢাকা শহরকে যেভাবে সাধারণ মানুষ সচেতন হচ্ছেন, ঢাকা শহরকে সুন্দর করতে আমরা অনেক বেশি সাকসেসফুল হব। সুতরাং একটু কষ্ট হয়েছে আমাদের। সেই কষ্টগুলো হলো যে অনেক বড় একটা আমিনবাজারে একটা চামড়ার হাট বসে, সেজন্য প্রথম দিন প্রায় 4 ঘন্টার ট্রাফিক জ্যাম লেগে গিয়েছিল। তারপরে সিএনজি স্টেশনগুলো বন্ধ ছিল, আমাদের গাড়িগুলো সিএনজি নিতে পারেনি। এই ট্রাফিক জ্যাম, সিএনজি স্টেশন, তারপর চামড়ার হাট, এগুলো থাকায় আমাদের কাজের কিছু অসুবিধা হয়েছে। কিন্তু আমরা মনে করি তারপরও আমরা একটু এগিয়েছি, অনেকটু না হলেও একটু এগিয়েছি। এবং এটি আমি মনে করি আমাদের যে ডিএনসিসির যারা কর্মচারী বিন্দু আছেন, যাদের অনেককেই আমাদের পাশে আজকে এখানে দেখছেন, তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা আনবে, এক ধরনের আশার সঞ্চার করবে। এবং আমি মনে করি এই যে আমরা 27 ঘন্টায়, আমাদের ক্যাপ্টেন বিপন বললেন যে 27 ঘন্টায় আমরা করেছি, কোথাও বাস নেই, আপনারা গেলে পাবেন না। আমি 2 থেকে 2.5 ঘন্টা প্রত্যেক দিন গাড়ি চালিয়েছি এবং আমি একটি বা দুটো জায়গায় একটু গন্ধ পেয়েছি, তাও মিরপুরে। আর দুটো জায়গায় আমি চামড়ার স্তূপ দেখেছিলাম, একটা উত্তরাতে মাঠের কাছে, আর একটি মিরপুরে, সেই দিন রাতে। সুতরাং আমার মনে হয় যে মানে ঢাকাবাসী যদি আমাদের উদ্দীপনা দেন, তাহলে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরো সচেতন থাকব। ঢাকাকে সবুজায়ন করার ঘোষণা আমরা দিচ্ছি, ঢাকাকে সুন্দর করার ঘোষণা আমরা দিচ্ছি। এখানে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, বিলবোর্ড যারা ঢাকা শহরে লাগিয়েছেন, আমরা অনেক দিন তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সাহায্য চেয়েছি, খুব বেশি মানুষ সাহায্য করেননি। 30 তারিখে বিলবোর্ড অপসারণের ডেট চলে যাচ্ছে, আমরা এখনো কঠিন হইনি, আইন অনেক কঠিন। আমরা বিনীতভাবে তাদের কাছে অনুরোধ করছি, 30 তারিখের মধ্যে আপনারা আপনাদের যেসব বিলবোর্ডগুলো লাগানো আছে, বিশেষ করে বিল্ডিং এর বিলবোর্ডগুলো, আপনারা দয়া করে সরিয়ে ফেলুন, না হলে সিটি কর্পোরেশন আইন প্রয়োগে বাধ্য হবে। এবং আইন কিন্তু অনেক কঠিন, এই আইনে অনেক টাকা ফাইন করা যায়, এই আইনে গ্রেফতার করা যায়, এই আইনে ভবিষ্যতে ব্যবসায়ীদের যারা বিলবোর্ড নিচ্ছেন না তাদেরকে বারিত করা যায়, এই আইনে যারা এই প্রচার করছেন যেসব সংস্থা, তারা যদি সচেতন হয়ে তাদের বিলবোর্ড যাদের থ্রুতে করছেন তাদেরকে বারিত করা যায়। আমরা সবাইকে নিয়ে এই শিল্পটি প্রতিষ্ঠিত করতে চাই এবং আমরা চাই আজকে এবং আগামী কয়েকদিনে আপনারা আমাদেরকে সাহায্য করেন। 30 তারিখ বিলবোর্ড সরিয়ে নেওয়ার সময় ঢাকা শহরকে আমরা সুন্দর করতে চাই, বিলবোর্ড ব্যবসাটিকেও আমরা কয়েক মাসের মধ্যে রিহ্যাবিলিটেট করতে চাই, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সুতরাং আমাদেরকে আপনারা সাহায্য করুন। আর দর্শক, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বর্জ্য অপসারণের কাজের অগ্রগতি সম্পর্কে জানাচ্ছিলেন এবং তার উত্তর সিটি নিয়ে যে পরিকল্পনা রয়েছে সেসব বিষয় জানাচ্ছিলেন। আমরা আগেই জানিয়েছি যে আমরা আলোচনা করব বাংলাদেশের চামড়া শিল্প নিয়ে। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর গোলাম মোয়াজ্জেম, সিপিডির গবেষণা পরিচালক। দর্শক, আমরা আলোচনায় যাচ্ছি। মোয়াজ্জেম ভাই, যে বিষয়গুলো গত ঈদের যে 3 দিন ধরেই আমরা খবর পাচ্ছি দেশের বিভিন্ন অঞ্চল থেকে, যে মৌসুমি ব্যবসায়ীদের সাথে যারা পাইকারি পর্যায়ের আড়তদার রয়েছে, ট্যানারি মালিকরা রয়েছে, চামড়ার দরদাম নিয়ে একটা দর কষাকষি এবং একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে। এ বিষয়ে আপনার মতামত কি? আসলে ঈদুল আজহার সময় যে কোরবানি হয়, এটি এত স্বল্পকালীন এই চামড়ার বাজারটি, এবং এই চামড়া পণ্যটি যেহেতু পচনশীল এবং এ সময় বিপুল পরিমাণ যেহেতু অর্থ লেনদেন হয় এবং সেখানে বিপুল সংখ্যক লোক যারা ফর্মালি থাকেন সারা বছর এবং তার সাথে যারা ইনফর্মালিও যারা এটির সাথে তারাও যেহেতু ইনভলভ হন,
এক ধরনের আসলে অস্থিরতা থাকে সকলের ভিতরে, কারণ খুব স্বল্প সময়ের ভিতরে পুরো কাজটি শেষ করার বিষয়। আবার এর মধ্যে ধর্মীয় দৃষ্টিভঙ্গিও থাকে, ফলে যারা কিনা কোরবানি দিচ্ছেন তারা এক ধরনের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন, তাদের মধ্যে চামড়ার মূল্য নিয়ে ততটা মাথা ব্যথা থাকে না। কিন্তু যারা ব্যাংক থেকে বা বিভিন্ন উৎস থেকে ঋণ করে এই চামড়াটি কিনে বিক্রি করার জন্য থাকেন, তারা আবার আরেক ধরনের টেনশনে থাকেন যে উপযুক্ত মূল্য না পেলে তারা এই ঋণটি কিভাবে শোধ করবেন বা কিছু মুনাফা তারা কিভাবে করবেন। আবার যারা এগুলো কিনছেন তাদের ভিতরে এক ধরনের সিন্ডিকেট থাকে, মানে তৃণমূল পর্যায়ে কিন্তু আবার অল্প সময়ে অনেক লাভ করার একটা প্রবণতা থাকে যে কিনেই বিক্রি করে দিচ্ছে আড়তদারদের কাছে। এই বিষয়টা এই জন্য এই জিনিসটা আপনি অফ করতে পারবেন না, যেহেতু আমাদের খুব ফর্মাল কোনো চ্যানেল নেই। আবার যারা ফর্মালি আছেন তারা খুব সীমিত সংখ্যক, কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেভাবে কোরবানি হয় সেখান থেকে এগুলো কালেকশনের অন্য কোনো মেকানিজম নেই। ফলে তৃণমূল পর্যায়ে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যারা মৌসুমী ব্যবসায়ী, ফরিয়া যারা, তারাই আসলে এই কাজটি করে দিচ্ছেন, সংগ্রহ করে দিচ্ছেন। ফলে সেখানে মার্জিনটা বেশি থাকবে, এটি ঠিক। কিন্তু যেটি হয় সেটি আসলে এদের ভিতরে একটা চক্র গড়ে ওঠে, এবং চক্র গড়ে ওঠে যেটি হয় যে কোনো রকমের ন্যূনতম মূল্য না রেখে খুব নিচু মূল্যে তারা এগুলো ক্রয় করতে চান এবং অন্য কেউকে সেখানে প্রবেশ করতে দেন না। ফলে যেটি হয় যে যিনি চামড়া বিক্রি করতে চান তিনিও এটা আসলে উপযুক্ত মূল্য পান না। সেই জায়গাটির ক্ষেত্রে হয়তো কিছুটা নজর দেওয়া দরকার আছে, যে যেন যে কেউ যাতে চামড়া সংগ্রহ করতে গেলে তিনি যেন সেই অ্যাক্সেসটি পান এবং তিনি যাতে একটি মোটামুটি দর কষাকষির মূল্য যাতে বলতে পারেন সেটি। আরেকটি হলো যে সরকারের পর্যায় থেকে আমরা দেখতে পাচ্ছি যে মূল্য নির্ধারণ হচ্ছে একেবারে লবণ দেওয়া চামড়ার মূল্য, কিন্তু এর নিচের পর্যায়ের মূল্যগুলো আসলে নির্ধারিত হচ্ছে না। ফলে সেই জায়গার ক্ষেত্রে সরকার একটা ইন্ডিকেটিভ, কিছুটা নির্দেশনামূলক এক ধরনের মূল্য বলে দিতে পারেন যে একেবারে যে চামড়া যেখান থেকে জবাই করে যেখান থেকে সংগ্রহ হচ্ছে সেই পর্যায়ে কত থাকতে পারে এবং মাঝখানে কতটুকু মার্জিন বজায় থাকতে পারে। তাহলে হয়তো একরকমের কি বলা যেতে পারে শৃঙ্খলা আসতে পারে। তবে যেহেতু খুব সীমিত সময়ে এবং পচনশীল দ্রব্য প্রসেসেরও আমাদের ব্যবস্থা নেই, আবার প্রত্যন্ত এলাকা থেকে সংগ্রহের বিষয় থাকে, কিছুটা অস্থিতিশীলতা বা এই যে অস্থির ভাব এটা থাকবে এবং প্রেডিক্টেবিলিটিও যেহেতু নেই সেটি নেই। কিন্তু আমার মনে হয় যে সরকার আরেকটু অর্গানাইজড ওয়েতে আরেকটু কম্পিটিশন বাড়িয়ে এই বাজারটি আরো একটু ভালো ব্যবস্থাপনায় নিতে পারেন। একটা বিষয় হচ্ছে যে মৌসুমী ব্যবসায়ী, যেটা বলছিলাম যে তৃণমূল পর্যায়ে যারা সংগ্রহ করছেন চামড়া, তারা কিন্তু অভিযোগ করছিলেন বারবার বিভিন্ন পাইকারি আড়তে এসে, ট্যানারিতে এসে, যে তারা সঠিক দাম পাচ্ছেন না এই আড়তদারদের কাছ থেকে। তারা অনেক বেশি দামে কিনে নিয়ে এসেছেন এবং আড়তদাররা কম দাম বলছেন। এই যে দর কষাকষির বিষয়টা, এটা আমার কাছে যেটা পরিষ্কার না সেটা হচ্ছে সরকার থেকে যে ঘোষিত মূল্যটি থাকে, নিশ্চয়ই যিনি সংগ্রাহক তার এটি মাথায় থাকে যে তিনি সর্বোচ্চ কত মূল্য পেতে পারেন। কিন্তু সাধারণত যেটি হয় যে বাজারের যেহেতু চাহিদা এবং যোগানের ভিতরে একটা গ্যাপ থাকে, এটির কারণে যারা সংগ্রহ করেন তারা প্রত্যাশা করেন যে হয়তো পরবর্তীতে ওই দামে আর যারা সংগ্রাহক তারা কিনবেন না, হয়তো বেশি দামে কিনবেন। ফলে তারাও এই যে মাঝখানের যে মার্জিনটুকু তাদের রেখে কেনা, সেই জায়গাটিতে তারা থাকেন না। ফলে তারাও হয়তো বিপুল সংখ্যক ক্রয় করে ফেলেন এবং অনেক বাড়তি দামে এবং হয়তো বেশি দামে তারা বিক্রি করতে চান। আর একটি আমার মনে হয় তথ্যগত দিক থেকেও কিছু বিভ্রান্তি আছে। তারা বলছেন অনেক উচ্চ দামে কিনেছেন এবং বলছেন যে বিক্রি করতে পারছেন। এই জায়গাটিতে আমার মনে হয় যে যেহেতু তথ্যপত্র সঠিকভাবে নেই, এখানে কিছু গ্যাপ থাকে আমার ধারণা। আমাদের যারা প্রত্যক্ষ করেছেন, আমাদের যেসব সহকর্মীরা বিভিন্ন পয়েন্টে ছিলেন, পোস্তায় এখনো রয়েছেন, হাজারীবাগে ছিলেন, যেসব খবর তারা সংগ্রহ করেছেন সেখানে কিন্তু তারাও বলেছেন যে রাতারাতি চামড়ার দাম অর্ধেকে নেমে এসেছে। যে গতকালকের আগের দিন, যেটা ঈদের দিন রাতে বা বিকেলের দিকে যে চামড়া 2200 টাকায় বিক্রি হয়েছে, সেটা পরদিন কিন্তু 1200, 1400, 1500 টাকা বেশি বিক্রি করতে পারছিলেন না, যারা ট্রাকে করে অনেক চামড়া নিয়ে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন। আমি এই ক্ষেত্রে যেটি বলছিলাম যে এখন যেহেতু সরকার মাত্র সংগ্রহ মূল্য একটি পর্যায়ে ধারণ করে দিচ্ছেন, এটি যদি আরো নিম্ন পর্যায়ে যদি আরেকটি সংগ্রহ মূল্য এবং মাঝখানে মার্জিনটি যদি বলে দিতেন, তাহলে এই যে মাঝখানে যে অ্যানোমেলি বেশি দাম কম দামের বিষয়টি সেটি নিশ্চিত করা যায়। আরেকটি দেখুন, একটা প্রচলিত ধারণা যে বড় চামড়া ছোট চামড়া, কিন্তু চামড়ার দিকে স্কোয়ার ফিট বলে দেওয়া হচ্ছে, কিন্তু সেভাবে আসলে পণ্য ক্রয় বিক্রয় হচ্ছে না, হচ্ছে আসলে চামড়ার এক ধরনের গড়পড়তা একটা হিসেবে, পিস হিসেবে। ফলে সেই জায়গাটির ক্ষেত্রে আমার মনে হয় যে আর একটু কিভাবে জিনিসটি রেগুলেট করা যায় বেটার ওয়েতে, এটি কি আসলে স্কোয়ার ফিট ধরে করাটাই ভালো, নাকি না বড় মাঝারি ছোট এরকম 3 রকম আকার ধরে করা ভালো, সেটি আমার মনে হয় যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হতে পারে। আমার একটি মতামত না, আমার একটি পর্যবেক্ষণ বলতে পারেন, যেটা হচ্ছে যে যারা
এই যে চামড়া ব্যবসার সাথে সারা বছর সম্পৃক্ত থাকেন না, বা হুট করে অনেক তরুণ স্থানীয়রা যোগ দেন যে অল্প সময়ে বেশি লাভের জন্য চামড়া ব্যবসায়, সেই জায়গায় তারা কিভাবে একটা চামড়ার স্কোয়ার ফিট হিসেব করবেন? তারা ছোট গরু, বড় গরু বা মাঝারি আকারের গরু এই হিসাবেই কিন্তু তাদের জন্য সহজ হয়। তো দাম নির্ধারণটা কি ওইভাবেও হতে পারে না? হ্যাঁ, আমি যেটি বলছিলাম যে বিভিন্ন মূল্যমানের সাথে মিলে বড়, মাঝারি, ছোট এরকম ভাবেও যদি একটি নির্দেশনা দেয়া যায়, সেটি হয়তো চামড়া যারা বিক্রি করছেন তাদের জন্য বুঝতে সুবিধা, এবং যারা কিনা জবাই দিচ্ছেন এবং বিক্রি করছেন তাদের জন্য বুঝতে সুবিধা। আর আরেকটি যেটি বলছিলাম যে একটি পর্যায়ে মূল্যমান না রেখে এর নিচের যে ধাপগুলো, প্রথম বিক্রেতা, দ্বিতীয় বিক্রেতা, এই যে একটা লম্বা সাপ্লাই চেইন কাজ করে চামড়া ক্রয়ের ক্ষেত্রে, সেই জায়গার ক্ষেত্রেও যদি একটা আংশিক এক ধরনের নির্দেশনা সরকারের দিক থেকে থাকে যে এটি আড়তদার পর্যায়ে যদি 40-45 টাকা হয়, তাহলে একেবারে প্রথম পর্যায়ে এটির দাম হয়তো 20 থেকে 25 টাকা এরকম, বা বড়, মাঝারি, ছোটর ভিত্তিতে যদি একটা মূল্য ঠিক করে এবং সেটি যদি নিম্ন পর্যায় পর্যন্ত নির্দেশনা দেয়া যায় মূল্যের, তাহলে এই ক্ষেত্রে যে এই যে বেশি দামে কেনা, কম দামে বিক্রি করার এই যে অভিযোগগুলো, সেটা অনেকটাই আমার ধারণা। বেঁধে দেয়া সময়ের মধ্যে নগরীর বর্জ্য অপসারণের কাজ করছে ঢাকা সিটি কর্পোরেশন, 2 সিটি কর্পোরেশন। শনিবার ঈদের দিন উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে কোরবানির পশু বর্জ্য অপসারণের কাজ করে 2 কর্পোরেশনের প্রায় 17,000 পরিচ্ছন্নতা কর্মী। তবে রাজধানীর অনেক জায়গায় এখনো ময়লা আবর্জনা পরিষ্কার করা সম্ভব হয়নি, এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। ঈদের পরদিনও সকাল থেকেই রাজধানীর 2 সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কোরবানির পশু বর্জ্য অপসারণ করতে দেখা যায়। তবে পুরান ঢাকার RK মিশন রোড সহ অনেক সংযোগ সড়কের চিত্র ছিল ভিন্ন। ঈদের একদিন পেরিয়ে গেলেও আবর্জনা পরিষ্কার না হওয়ায় দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়েন ওই এলাকার বাসিন্দারা। রাত বন্ধ করছি, কতক্ষণ পর্যন্ত থাকা যায় এখানে, নিঃশ্বাস বন্ধ করে থাকান যায়। এই রোডটা আর ওই সাইডের রোডটা এখনো আসে নাই ওরা, এই জন্য আমরা অনেক দুর্গন্ধ এবং যে সিএনজি গাড়ি টাড়ি চলতে সমস্যা হইতেছে। এই এলাকার অধিবাসী আমরা এই গন্ধ প্লাস অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গা দিয়ে চলাফেরা করতে খুব বিব্রতকর একটা পরিস্থিতিতে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কেবলমাত্র হাট ও কোরবানির স্থান কেন্দ্রিক পরিষ্কার অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করেন অনেক নগরবাসী। এছাড়াও পর্যাপ্ত ব্লিচিং পাউডার ও পলিথিন সরবরাহ না করারও অভিযোগ করেছেন তারা। বলছে কি আমি এখন এই যে বর্জ্যগুলো একটা বস্তায় বলবো, সে বস্তাটা আমার এখন নাই, আমি কোথায় পাবো? শেষ পর্যন্ত অনেক কষ্ট করে দেখি আরেকজনের অর্ধেকটা খালি আছে, সেটার মধ্যে নিয়ে শেষে রাখছি। সুনাগরিক হলে, সুব্যবস্থা হলে, আজকে আমি হাঁটছি এখান থেকে দুর্গন্ধ লাগছে, সে হাঁটতে দুর্গন্ধ লাগবে। অন্যদিকে ইতোমধ্যে রাজধানীর প্রায় 70% পশু বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে সিটি কর্পোরেশন। সোনারগাঁও হাটের কাজ আমি শেষ করে ফেলেছি, আমার মনে করেন যে পূর্বাচলে হাট শেষ করে ফেলেছি, এদিকে আমার ইস্টার্ন হাউজিং এর কাজ অলমোস্ট শেষের পথে। তো আমার কাজগুলো, হাটের কাজ শেষ হয়ে গেল, আর আমার বাসাবাড়ির বর্জ্যর কাজ অলমোস্ট গতকালকে যা কোরবানি হয়েছে অলমোস্ট শেষের পথে। এর আগে বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 30 ঘন্টা ও দক্ষিণ সিটি কর্পোরেশন 48 ঘন্টার সময় বেঁধে দেয়। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। এবার চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনার খবর জানবো। এই মুহূর্তে মুরাদপুর আতুরার ডিপো এলাকায় আছেন সহকর্মী কমল দে। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কমল। ধন্যবাদ হরি। অবশেষে একটা অনক নড়াচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের, যেখানে কোরবানির দিন রাত 10টার মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কারের কথা থাকলেও নগরের যে গুরুত্বপূর্ণ মুরাদপুর, আতুরার ডিপো এবং অক্সিজেন এলাকা রয়েছে সেখানে কিন্তু 3 দিনও ময়লা পরিষ্কার করা হয়নি। এই ব্যাপারে সকালে সময় সংবাদে সরাসরি সম্প্রচারের পরে কিন্তু অবশ্যই অনেক রইল। আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বড় বড় গাড়িগুলো এখন মুরাদপুর আতুরা ডিপো এলাকায় এসেছে মূলত ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য। আর কিছুক্ষণ আগে থেকে চট্টগ্রামের এসব এলাকায় শুরু হয়েছে ময়লা আবর্জনা পরিষ্কার, অর্থাৎ সিটি কর্পোরেশনের বড় বড় লোডারের মাধ্যম দিয়ে এইসব ময়লা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। এত ধীর সিটি কর্পোরেশন কেন এই ধীর গতিতে কাজ চালানো, সে বিষয়ে আমরা এখন কথা বলবো স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং যে বর্জ্য ব্যবস্থাপনা কমিটি রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেই উত্তর জোনের চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর মোবারক হোসেনের সাথে। সিটি কর্পোরেশন কথা দিয়েছিল যে কোরবানির দিন 3 দিন পর্যন্ত যে গুরুত্বপূর্ণ এলাকা ময়লা আবর্জনা পরিষ্কার হয়নি কেন? আসলে যেটি মনে করছেন যে এখানকার আবর্জনা এটি রয়েছে, এটি নয়, এটি এখানে একটি চামড়া শিল্পর সাথে জড়িত আড়তদারদের এলাকা। এখান থেকেই
সমগ্র চট্টগ্রামের চামড়াগুলি কোরবানিকৃত পশুর চামড়াগুলি এখানে আনা হয়, আনার পরে এগুলি প্রসেস করলে সেখান থেকে অনেকগুলি বর্জ্য তৈরি হয়, সেগুলি তারা বস্তাবন্দি করে এখানে দেয় এবং এটা 3 দিন কোরবানি থাকা অবস্থায় 3 দিনই সেটা অপসারণ হবে এবং ইতিমধ্যে আমরা অপসারণ করছি। আপনি একটু আগে দেখবেন এখনো এক ট্রাক কাঁচা চামড়া আসছে যেগুলি থেকে আবার বর্জ্য বেরোবে। এটি প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি এবং চট্টগ্রাম শহরে এত দ্রুত গতিতে, এই এলাকার অন্যান্যদের সাথে আলাপ করলে বুঝতে পারবেন এত দ্রুত গতিতে এই এলাকায় কখনো বর্জ্য অপসারণ হয়নি। কিন্তু আমরা তো দেখেছি যে আজকে সকালেও দেখেছি রাস্তার দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা বর্জ্য পড়েছিল এবং এলাকাবাসী অভিযোগ করছে, তারা 3 দিন ধরে আপনাদের কাছে বারবার অভিযোগ জানিয়েছে, আপনারা কোনো ব্যবস্থা নেননি। এই ব্যাপারে আপনি কি বলবেন? আমরা বললাম তো হাটাজারি সড়কের যে মূল জায়গাটা, যে জায়গায় এখন আমরা দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে চামড়া শিল্পজনিত একটা আড়তদারদের এলাকা। এই এলাকায় প্রতি বছরই সারা চট্টগ্রামের একদম জেলা পর্যায়ের ওগুলো এই এলাকায় চলে আসে। এই এলাকায় আসার পরে সেখান থেকে তারা কান এবং লেজ এবং চামড়ার মধ্যে যে মাংস থাকে সেগুলি অপসারণ করে সেগুলি বস্তাবন্দি করে রাখে। আমরা সেটা প্রতিনিয়তই পরিষ্কার করছি। আপনারা জানেন যে 41টা ওয়ার্ডে অ্যাট এ টাইম কিন্তু সবগুলি গাড়ি, সবগুলি লেবার কাজ করছে। আর ওটা শেষ হওয়ার পরে ওখানে হয়তো কমে আসছে কাজটা, তারপর এখানে গতিটা একটু বেশি হয়েছে, কিন্তু গতি আমরা কোনো অবস্থাতে আমরা কম রাখিনি এবং যখন যে বর্জ্যগুলি এসছে সেগুলি অপসারণ করা হয়েছে। এই আজকে যেগুলি দেখছেন সেগুলি গতকালকের বর্জ্য। হ্যাঁ, ধন্যবাদ হরিপদ। আপনি দেখলেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মোবারক হোসেন স্থানীয় এবং যিনি বর্জ্য ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব পালন করছেন উত্তর জোনের চেয়ারম্যান হিসেবে, তিনি আমাদেরকে বলছেন তারা চেষ্টা করছেন এইসব বর্জ্য অপসারণের জন্য এবং তারা 3 দিন ধরে কেন অপসারণ করে তারা সেটাকে ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন মূলত যেহেতু এইসব এলাকায় আবর্জনা জমে থাকে আর এই কারণেই হয়তো তারা বারবার পরিষ্কার করতে হবে বলে তারা একসাথে সব পরিষ্কারের ব্যবস্থা নিয়েছে। এই বিষয়টা আমি পিছনের দিকে যাই। আজ সকালে যখন আবর্জনা ছিল, এরপর সময় টিভি মানে সরাসরি সংবাদের পরে মূলত তারপর তারা আবর্জনা পরিষ্কার শুরু করছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বড় বড় গাড়ির মাধ্যম দিয়ে এইসব আবর্জনা এখন সরিয়ে নিচ্ছে। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের আতুরা ডিপো এলাকা থেকে ময়লা আবর্জনা অপসারণের সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী কমল দে জানাচ্ছিলেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের কাজে কিছুটা গতি এসেছে। দর্শক, আমরা আলোচনায় ছিলাম বাংলাদেশের চামড়া শিল্প এবং কোরবানির পশুর চামড়া সংগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম সিপিডির গবেষক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঙ্গে। আবারও আলোচনায় ফিরছি। মোয়াজ্জেম ভাই, বিরতিতে যাওয়ার আগে আমরা কিন্তু কথা বলছিলাম যে চামড়ার যে দরদাম ঠিক করে দেয়া হয়েছে সেসব জায়গায় কিছুটা পরিবর্তন আনা দরকার বলে আপনি মতামত দিচ্ছিলেন। তো এবার যে চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রায় 30 থেকে 40% কিন্তু দাম কমানো হয়েছে গতবারের তুলনায়। এইটার ব্যাপারে যুক্তি কি আপনার? একটি যুক্তি ছিল বড়ভাবে যে গত বছর যে পরিমাণ চামড়া সংগ্রহিত হয়েছিল তার পুরোটুকু গত বছর বিক্রি করা যায়নি। রপ্তানি বাজারের চাহিদা কম ছিল, ইউরোর দরপতন এখানে একটি কারণ বলা হয়, প্লাস টাকাও যে পরিমাণ শক্তিশালী ছিল, ফলে আমাদের যারা চামড়া মূল সংগ্রাহক বা আমদানিকারক তারা আমাদের এখান থেকে সেই পরিমাণে চামড়া নেননি। ফলে গত বছরের অবিকৃত চামড়ার একটা অংশ হয়তো আমাদের যারা চামড়া ট্যানারি মালিক বা যারা চামড়া ব্যবহার করেন তাদের কাছে রয়ে গিয়ে থাকতে পারে। সে কারণে তাদের দিক থেকে সরকারের কাছে একটা অনুরোধ ছিল যে চামড়ার মূল্য নির্ধারণের ক্ষেত্রে যেন এটি বিবেচনায় নেওয়া হয়। দ্বিতীয় যে বিষয়টি ছিল যে এবছর চামড়ার বাজারটি কি দাঁড়াবে সেটির ব্যাপারে এক ধরনের অস্থিরতা ছিল। ভারত থেকে যদি গরু আমদানি কম হয় তাহলে গরুর যদি মূল্য অনেক বৃদ্ধি পায় তাহলে তার একটা প্রতিক্রিয়া চামড়ার মূল্য মানেও পড়ার কথা এরকম। ফলে সেটি যদি হয় তাহলে তুলনামূলক আরেকটি বাড়তি চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন যারা চামড়া ব্যবহার করেন তারা। এবং এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে হয়তো তাদের বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন সরকার এবং সেই জন্য এটিকে যেটি 40 থেকে 45 টাকা এবং ঢাকার বাইরে এটিকে আরো কিছুটা কম যেটি নির্ধারণ করা হয়েছে 40 থেকে 45 টাকা আর ঢাকার মধ্যে 45 থেকে 60 টাকা, তাই তো 50 থেকে 50 টাকা। ফলে এটি যে নির্ধারণ করা হয়েছে মূলত সেটি। আর আরেকটি হলো যে আমাদের এখানে চামড়ার খাতের যে চামড়াটি সেটি মূলত স্থানীয় শিল্পকে সহায়তা দেবার ব্যাপারটি মূলত বেশি গুরুত্ব থাকে সরকারের কাছে, যেহেতু স্থানীয় কাঁচামাল এটি ব্যবহার করে চামড়া শিল্পগুলো গড়ে উঠছে, আবার বাংলাদেশ থেকে যেহেতু কাঁচা চামড়া বিপুলভাবে রপ্তানি হচ্ছে, ফলে সেই স্বার্থটাও এখানে গুরুত্বপূর্ণভাবে দেখা হয়, সেটিও একটা বিষয়। এখানে ভ্যালু অ্যাডিশনের পোর্শনটা অনেক বেশি থাকে, ফলে সেই বিষয়টা এখানে একটা গুরুত্বপূর্ণ। তবে তারপরেও যেটি বলতে হয় যে আমাদের এখানে যে পরিমাণ চামড়া আমরা উৎপাদন করছি সেই পরিমাণে কিন্তু আমরা
স্থানীয় পর্যায়ে প্রক্রিয়াকরণ করা বা চামড়া শিল্পে ব্যবহার করা তা পারছি না। 90-এর দশকের শেষ দিকে আমরা এই চামড়া ব্যবহার করে মাত্র 5 থেকে 10% ব্যবহার করতে পারতাম শিল্পে, এটি এখন বেড়ে 25 থেকে 30% হয়েছে, কিন্তু বাকিটা প্রায় পুরোটাই আমরা ওয়েট ব্লু বা কিছুটা প্রক্রিয়া করে আমরা বিক্রি করে দিচ্ছি। কিন্তু চামড়ার যে বাইরে বিপুল বাজার রয়েছে সেই সম্ভাবনার জায়গাটিতে আমরা নেই। আর আরেকটি বিষয় হলো, যারা আমাদের কাছ থেকে চামড়া নিচ্ছেন, আমাদের এখান থেকে মূলত চামড়ার মূল আমদানিকারক হচ্ছে ভারত, চীন বা ইতালি। অর্থাৎ চিন্তা করে দেখুন, তারা এই চামড়াটি নিয়ে প্রক্রিয়া করে তারা কিন্তু ভ্যালু অ্যাড করে চামড়াজাত পণ্য রপ্তানি করছে, সেটি আমরা করতে পারছি না। একটা তথ্য আমার কাছে আছে, সেটা হচ্ছে যে চীনে কিন্তু গত বছরে 5% মতো চামড়া শিল্পের শিফটিং হওয়ার কথা, কমিয়ে দিয়েছে তারা চামড়াজাত পণ্য উৎপাদন এখান। তো এই বাজারটা বা এই কিন্তু বাংলাদেশ নিতে পারে সেই জায়গায়। দেখুন, এই জায়গায় চীন কমিয়ে দিয়েছে, এটিকে খুব একটা সহজাত প্রক্রিয়া হিসেবে দেখারও সুযোগ নেই, আবার সেটি সহজভাবে বাংলাদেশে আসবে সেটিও সুযোগ নেই। চীন কমিয়ে দিচ্ছে মূলত এ কারণেই যে চীন মূলত নতুনভাবে পরিবেশ বান্ধব শিল্পের দিকে ঝুঁকে পড়ছে, এবং চামড়া শিল্পের প্রক্রিয়াকরণ যেহেতু অনেক বেশি পরিবেশ দূষণ করে, সেজন্য তারা ধীরে ধীরে এখান থেকে সরে আসতে যাচ্ছে। অবশ্যই সেটি বাংলাদেশের জন্য সম্ভাবনাময় দিক, এটি ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যদি আবার এই একই পরিবেশ দূষণ হয় এবং চামড়া এনে, তাহলে তো সেটি কিন্তু আমাদের জন্য সামগ্রিকভাবে কোনো কল্যাণকর নয়। এমনকি বাংলাদেশের ব্যাপারে যেটি হচ্ছে, ইউরোপের বাজারে নতুন করে যে শর্তগুলো আসতে যাচ্ছে, তার মধ্যে পরিবেশ বান্ধব শিল্প একটি গুরুত্বপূর্ণ শর্ত হতে যাচ্ছে। সেক্ষেত্রে চামড়ার প্রসেসিং একটি গুরুত্বপূর্ণ শর্ত হতে যাবে সামনে। সেটাকে মাথায় রেখে কিন্তু আলাদা শিল্প নগরী করা হচ্ছে সাভারে, যে হরিণছড়ায় যে চামড়া শিল্প পার্ক যেটা করা হচ্ছে, সেটার ইটিপিও করার কাজ অনেকটাই শেষ হয়েছে বলে শিল্পমন্ত্রী জানিয়েছেন। এই চামড়া শিল্পনগরী হচ্ছে, এই কথাটি শুরু হয়েছে 2001 সাল থেকে, আজকে 2015 সাল, এবং এর ভিতরে আইনগত জটিলতা গেছে, দীর্ঘসূত্রিতা গেছে, ব্যবসায়ীদের অসহযোগিতা গেছে, সরকারেরও দুর্বলতা গেছে, কিন্তু এখন পর্যন্ত পুরো কাজটি শেষ করা যায়নি। শিল্প মন্ত্রণালয় থেকে টার্গেট দেওয়া হয়েছিল যে জুন 2015-র ভিতরে শেষ করা হবে, সেটিকে রিভাইজ করে ডিসেম্বর 2015 করা হয়েছে, সেটিতেও হবে না বলা হচ্ছে, এখন জুলাই 2016 করা হয়েছে। কিন্তু তারপরেও আশঙ্কা থেকে যাচ্ছে যে পুরো চামড়া শিল্পনগরীর কাজ এই সময়ের ভিতরে শেষ হবে কিনা। কিন্তু আমার মনে হয় যে শিল্প মন্ত্রণালয় থেকে অনেক বেশি চাপ প্রয়োগ করা উচিত ব্যবসায়ীদের উপরে, যে আগামীতে পরিবেশ বান্ধব শিল্প ছাড়া, বিশেষ করে ইউরোপের বাজারে বাংলাদেশ যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে চামড়ার ক্ষেত্রে, এটি প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে। মানে যেভাবে চামড়া শিল্পকে সহায়তা করা হচ্ছে, চামড়া শিল্পের ব্যবসায়ীদেরকেও সরকারকে সহযোগিতা করে একটা সমন্বয় করে বিষয়টাকে আরো উন্নততর করা উচিত, আমার মনে হয় তাই। ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আবারও অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা হবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঙ্গে বাংলাদেশের চামড়া শিল্পের বিভিন্ন দিক নিয়ে। ঈদের ছুটির পরে সচিবালয়ে প্রথম অফিস শুরু হয়েছে আজ, সেখানে আছেন সহকর্মী প্রসূন আশিস। প্রথম কর্মদিবসের খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আমি আগেই জানিয়েছিলাম যে এই ঈদুল আজহার সরকারি যে 3 দিন ছুটি ছিল, সেই ছুটি শেষে কিন্তু যারা এই বাড়তি ছুটি নেননি, তারা কিন্তু আজকে ধীরে ধীরে অফিস করছেন, তারা ফিরে এসেছেন অফিসে, কর্মস্থলে ফিরে এসেছেন। তবে আমি সচিবালয়ের এই প্রশাসনের কেন্দ্রবিন্দু এখানে কিন্তু বিভিন্ন দপ্তরে, বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে দেখেছি যে অধিকাংশ কর্মকর্তা কিন্তু এখনো যোগ দেননি। তবে যারা এসেছেন তাদের অনেকেই আজকে আমরা লক্ষ্য করেছি যে কোলাকুলি করে, কুশল বিনিময় করে কিভাবে ঈদ উদযাপন করলেন, ঈদুল আজহা উদযাপন করলেন, এবং কে কিভাবে নিজ গ্রামে গেলেন বা ফিরে আসলেন, সেই গল্পগুলোই বেশি হচ্ছিল। হরিপদ, জানিয়ে রাখতে চাই যে তবে যারা আজকে অফিস করছেন তারা কিন্তু সকাল থেকে অনেকে এসছেন, অনেকে আবার বিকেল থেকে যোগ দেবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল তারা কিন্তু অফিস করছেন এবং অফিস করার পাশাপাশি তারা যারা অফিস করছেন কর্মকর্তা এবং কর্মচারী তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করছেন, যেটি একটি নিয়ম এবং রীতিতে পরিণত হয়ে গেছে যে ঈদের পরে তারা এইসব মন্ত্রী মহোদয়রা ওনারা কিন্তু এই কর্মকর্তাদের সাথে বা কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। তো আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে বেগম মতিয়া চৌধুরী কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেছেন, শিক্ষামন্ত্রী মহোদয় কুশল বিনিময় করেছেন। আর বিভিন্ন দপ্তরে আমরা গিয়ে দেখেছি যে এখনো শূন্য পড়ে আছে কক্ষগুলো, অর্থাৎ অনেকে যোগ দেননি। তো এরই মধ্যে যারা এসছেন তারা তো অফিস করছেনই, আর বিকেল থেকে হয়তো কিছুটা কর্মচঞ্চল হবে এই সচিবালয়ে এবং কাল থেকে পুরোদমে হয়তো এই সচিবালয় কর্মচঞ্চল হয়ে উঠবে বলে প্রত্যাশা করেছেন এসব কর্মকর্তারা বা মন্ত্রী মহোদয়রা ইতিমধ্যে আমাদেরকে সেটি জানিয়েছেন। আর আরেকটি বিষয়, সচিবালয়ে কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থী থাকে, বিভিন্ন কার্যক্রমে এখানে আসেন। আজকে আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে কর্মকর্তাদের ভিড় কিন্তু একদম নেই বললেই চলে। অর্থাৎ আজকে যারা মূলত অফিস করছেন, যারা মূলত কর্মস্থলে এসেছেন কর্মকর্তা কর্মচারীরা তারাই মূলত আছেন। সেই বাহির থেকে যারা আসেন, যারা দর্শনার্থী আসেন তাদের উপস্থিতি কম। তো মূলত ইতিমধ্যে এই যে সচিবালয়ের যে অবস্থা, এই অবস্থাটি আমরা লক্ষ্য করছি। আরও হয়তো ধীরে ধীরে আমরা সচিবালয়ের অবস্থা আমরা দেখব, অনেক মন্ত্রীদের সাথে আমরা কথা বলবো। এই হলো সর্বশেষ পরিস্থিতি, সচিবালয়ের সর্বশেষ পরিস্থিতি। আমরা এরপরে আরও যদি তথ্য পাই বা আরও মন্ত্রীরা কথা বলেন, তারা আসেন, তাহলে আমরা সেই বিষয়গুলো জানিয়ে দিতে পারবো। হরিপদ। দর্শক, সচিবালয়ে কিছু কিছু মন্ত্রী এবং সচিবরা কিন্তু কাজে যোগ দিতে শুরু করেছেন। এবারে একটি প্রতিবেদন। ডিজিটাল বাংলাদেশ গড়তে টেলিযোগাযোগ খাতে টেকসই উন্নয়নের জন্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ITU এর অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। বলেছেন, বাংলাদেশের জন্য এটি একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরের টেলিগেটস ডাইনিং হলে এই পুরস্কার তুলে দেওয়ার আয়োজন করে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ITU। অনুষ্ঠানের শুরুতে ITU মহাসচিব হুলিনঝাও এর সূচনা বক্তব্যের পরপরই এই পুরস্কার তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। মূলত টেলিযোগাযোগ খাতে উন্নয়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। দেশের তরুণদের এই পুরস্কার উৎসর্গ করে প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে একটি উল্লেখযোগ্য স্বীকৃতি এটি। I dedicate this award to all our young people and to my fellow countrymen or Bangladesh people. আমার দেশের জনগণের জন্য আমি আমার এই উপহারটা তাদের জন্য দিচ্ছি। আমার দেশের যারা সাধারণ মানুষ তাদের প্রতি আমি উৎসর্গ করে দিচ্ছি এই অ্যাওয়ার্ড। It is a significant recognition as we are working to build a digital Bangladesh. For us, this is not just a dream, but very much a reality. যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা GSP ফিরে পেতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাংলাদেশের ককাস প্রতিনিধিরা। শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রীর হোটেলে দেখা করে এ প্রতিশ্রুতি দেন তারা। বাংলাদেশ ককাসের চেয়ারম্যান কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। এ সময় বাংলাদেশে সন্ত্রাসবাদ মোকাবেলা ও নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন মার্কিন কংগ্রেস প্রতিনিধিরা। সাক্ষাতের সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভী, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর দীপু মনি, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর AK আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন। সরকারি নিয়ন্ত্রণ এবং যথাযথ নীতিমালার অভাবে গৃহস্থালী জ্বালানি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না দেশের সিলিন্ডার গ্যাস। কেন্দ্রীয়ভাবে দাম নির্ধারণের কোনো ব্যবস্থা না থাকার সুযোগে
খুচরা বিক্রেতারা ইচ্ছে মতো দাম নিচ্ছেন ভোক্তাদের কাছ থেকে। এ অবস্থায় বিদ্যুৎ বা পাইপ লাইনে গ্যাসের মতো গৃহস্থালী জ্বালানি এলপিজির জন্য এমআরপি নির্ধারণের উদ্যোগ নেয়ার দাবি ভোক্তা ও এলপি গ্যাস ব্যবসায়ীদের। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। দ্রুত নগরায়ন এবং প্রচলিত জ্বালানি উৎস কমে আসায় দিন দিন চাহিদা বাড়ছে এলপি গ্যাসের। তবে সরকারের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকা এবং সিলিন্ডার গ্যাসের উচ্চ মূল্যের কারণে এখনও এ সুবিধার বাইরে বৃহৎ জনগোষ্ঠী। বাজার ঘুরে দেখা গেছে 12 কেজির এলপি গ্যাসের দাম 1100 থেকে 1265 টাকা। তবে সরকার নির্ধারিত মূল্য না থাকায় খোদ রাজধানীতেই 12 কেজির জন্য ভোক্তাদের গুনতে হচ্ছে 1500 টাকারও বেশি। লাস্ট যেটা কিনেছি সিলিন্ডার, ওটার প্রাইস পড়েছে প্রায় 1500 টাকা, কিন্তু আগে আমরা যখন দুই এক মাস আগে আমরা কিনেছি এটা 1600 টাকা। এই সমস্ত মালগুলো আগে আমরা যে রেটে পাইছি এখন একটু কমছে। 12 কেজি গ্যাসের দাম বর্তমান 1150, 1200। প্রাইসটা একটা না থাকে তাহলে দেখা যায় আসলে এটার দাম পড়তি না বাড়তি এই জিনিসটা বোঝা যাচ্ছে না। দিন দিন জিনিসের দাম বাড়তেছে, যদি এই গ্যাসের দামটা আরো কমে আসে তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে। দেশে বর্তমানে প্রায় 1,10,000 টন এলপিজির চাহিদা পূরণে বাজারে রয়েছে 7 থেকে 8টি প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা জানান, চাহিদার চেয়ে এসব প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা বেশি থাকলেও কেবল উচ্চ মূল্যের কারণে বাড়ছে না ভোক্তার সংখ্যা। আর এজন্য এলপিজি সংশ্লিষ্ট খাতে কর মওকুফ এবং প্রয়োজনে ভর্তুকি দেওয়ার পরামর্শ তাদের। যেহেতু কোনো এমআরপি নেই, সো গ্রাহক কিন্তু তাকে চ্যালেঞ্জ করতে পারছে না। যখন প্রাইস ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রপ করে, যেমন এখন ড্রপ করেছে গত কয়েক মাসে, অটোমেটিক্যালি কিন্তু এটা মার্কেটে অ্যাডজাস্ট হয়। গভর্নমেন্ট যেটা করতে পারে 6 মাসের জন্য একটা প্রাইস রেঞ্জ করে দিবে, যেটা মিনিমাম এত হবে, ম্যাক্সিমাম এত হবে। তবে গৃহস্থালী জ্বালানির চাহিদা পূরণে সম্ভাবনাময় এ খাতে সরকারি উদ্যোগেরও তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। ব্যবসাটা প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের মধ্যে ভারসাম্য রেখে করতে হবে এবং পারফেক্ট কম্পিটিশন ইনশিওর করতে হবে। দাম নির্ধারণের বিষয়টি রেগুলেটরি কমিশনের কাছে আসতে হবে। তবে এলপিজি ব্যবহার জনপ্রিয় করতে দাম কমানোর পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সরকারকে নিয়মিত সিলিন্ডার পরীক্ষা পদ্ধতি চালুর পরামর্শ তাদের। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের পর্যটন সংস্থা UNWTOর উদ্যোগে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস 2015। এবারের পর্যটন দিবসের প্রতিপাদ্য 100 কোটি পর্যটক, 100 কোটি সম্ভাবনা। আর এ দিবসের স্বাগতিক রাষ্ট্র আফ্রিকা মহাদেশের বুর্কিনা ফাসো। আর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশেও এ দিবসটি উদযাপন করছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও ট্যুরিজম বোর্ড। দিবসটি উপলক্ষে আজ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মৎস্য ভবনের সামনে থেকে হাইকোর্টে হয়ে টিএসসি পর্যন্ত বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বিকেলে হাতির ঝিলে নৌকা বাইচ সহ নানা উৎসবমুখর উদ্যোগ নেওয়া হয়েছে। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। রাজধানীর বাইরে থেকে চামড়া না আসায় ঈদের তৃতীয় দিনে কেনাবেচায় ব্যস্ততা নেই পোস্তায়। লক্ষ্যমাত্রার চেয়ে সংগ্রহের পরিমাণ কিছুটা কম বলছেন ব্যবসায়ীরা। শেষ হয়নি রাজধানী সহ সারা দেশে কোরবানির বর্জ্য অপসারণের কাজ। ঢাকার 70% বর্জ্য সরিয়ে ফেলার দাবি সিটি কর্পোরেশনের। ঈদের ছুটির পর সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোতে প্রথম কর্মদিবসে শুভেচ্ছা বিনিময়, সচিবালয়ে ঈদের আমেজ। টেলিযোগাযোগ খাতে টেকসই উন্নয়নে ITU অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিএসপি পেতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস ককাস প্রতিনিধিদের। এবং গৃহস্থালী জ্বালানি চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না সিলিন্ডার গ্যাস। সরকার নিয়ন্ত্রণ এবং যথাযথ নীতিমালার অভাবকেই দায়ী করছেন গ্রাহকরা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।